আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইংরেজি বইয়ের আরও একটি নতুন ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের অষ্টম চ্যাপ্টার দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা গত ক্লাসে অষ্টম চ্যাপ্টার অর্থাৎ ইমাজিনেশনের আমরা কিছু জিনিস জেনেছিলাম, যেমন ইমাজিনেশন কি, তুমি যদি হঠাৎ কোনো গুপ্তধন পেয়ে যাও বা কোনো শক্তি পেয়ে যাও, কোনো তুমি যদি কোনো সুপার পাওয়ার পেয়ে যাও তখন তুমি কি করবে, সেটার উপর আমরা একটা গল্প বিল্ড আপ করেছিলাম যে তুমি একটা সুপার পাওয়ার পেয়েছো, না হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট, সেটা দিয়ে এখন তুমি কি করবে, এরকম একটা গল্প আমরা লেখা শিখেছিলাম, স্টোরি লাইন লিখেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের একটা কবিতা আছে, কবিতার মধ্যে কবির ইমাজিনেশন বা কল্পনা ফুটে উঠেছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের কবিতায় কি আছে। খেয়াল করো 8.2.1 এ বলা আছে রিড দ্য পোয়েম অ্যান্ড এক্সপ্লোর হাউ আ পোয়েট ইউজেস হিজ ইমাজিনেশন টু রাইট আ পোয়েম। কবিতাটি পড়ো এবং কবিতার লেখার জন্য একজন কবি কিভাবে কল্পনাকে ব্যবহার করে তা বোঝার চেষ্টা করি। আমাদের বুঝতে হবে যে কবি কিভাবে কল্পনাকে ব্যবহার করছে। আচ্ছা, কবিতার নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, অর্থাৎ যদি আমার দুটি ডানা থাকতো। কি থাকতো? দুইটি ডানা থাকতো। উইংস মানে হচ্ছে ডানা, পাখির ডানা থাকে, যদি এরকম আমার দুইটি ডানা থাকতো। লিখেছে এস.টি. কলেরিজ। কে লিখেছে? এস.টি. কলেরিজ। আচ্ছা, খেয়াল করবে বলা হচ্ছে প্রথম লাইনে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, যদি আমার দুইটি ডানা থাকতো, অ্যান্ড ওয়ার আ লিটল ফেদারি বার্ড, এবং যদি আমি পালকময় একটি পাখি হতাম। ফেদারি, ফেদারি শব্দের অর্থ হচ্ছে পালকময়। পালক থাকে না, পাখির গায়ে লোম থাকে যেটাকে আমরা পালক বলি, সেই পালকময় যদি হতে পারতাম। আচ্ছা, if I had but two little wings, আমার যদি দুটি পাখা থাকতো, and wear a little feathery bird, এবং যদি আমি একটা পালকময় পাখি হতে পারতাম। To you I would fly my dear। আচ্ছা, এখানে my dear বলতে সে তার প্রিয়জনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? তার প্রিয়জনকে বোঝাচ্ছে। এই কবিতাটা আসলে যদি আমরা পড়ি এবং এটার যদি মর্মটা বুঝতে যাই, খুবই প্যাথেটিক। কেননা কবি এস.টি. কলেরিজ তার প্রিয়জনকে হারিয়েছে এবং প্রিয়জন তার কাছে নেই, তাই এখন সে পাখি হয়ে তার প্রিয়জনের কাছে উড়ে যেতে চায়। এই জন্য সে বলেছে যদি আমার দুটি ডানা থাকতো এবং আমি যদি একটা পালকময় পাখি হতে পারতাম, টু ইউ আই উড ফ্লাই, আমি তোমার কাছে উড়ে যেতাম, মাই ডিয়ার, আমার প্রিয়জন। তাহলে এখানে সে তার প্রিয়জনের কথা বলছে, যে প্রিয়জন এখন আর বেঁচে নেই এবং সে ওই প্রিয়জনের কাছে ফিরে যেতে চায় একটি পাখি হয়ে। বাট থটস লাইক দিস আর আইডিয়াল থিংস। আইডিয়াল মানে হচ্ছে অলস প্রকৃতি, বাট এখানে আসলে অলস বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে যে আমার এই চিন্তা আসলে শুধুমাত্রই চিন্তা। আমার যে চিন্তা ভাবনা, আমার যে থটস লাইক দিস আর আইডিয়াল থিংস, আসলে এই চিন্তা ভাবনাগুলো আসলে শুধুমাত্রই অলস চিন্তা, এগুলো আমি শুধুই ভাবছি, এগুলো আসলে সম্ভব না। অ্যান্ড আই স্টে হিয়ার, এবং আমি এখানেই থেকে গেলাম। সে মনে মনে ভাবছে যদি আমি পাখি হতাম, যদি আমার দুটি ডানা থাকতো, তাহলে আমি আমার প্রিয়তমার কাছে উড়ে চলে যেতাম। কিন্তু আমার এই চিন্তা শুধুমাত্রই একটা অলস চিন্তা এবং আমি এখানেই থেকে গেলাম। অ্যান্ড আই স্টে হিয়ার। এই প্রথম 5 অংশে কবি তার হোপ বা তার আশা প্রকাশ করেছে যে সে তার প্রিয়জনের কাছে যেতে চায় একটি পাখি হয়ে। ওকে, আমরা পরের 5টা লাইন দেখি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু যখন আমি ঘুমাই তখন আমার ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই। আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, আমার ঘুমের মধ্যে আমি সব সময় তোমার সাথে থাকি। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ানস ওন, এবং ঘুমের মধ্যে যে পৃথিবীটা আমি পাই সেটা সম্পূর্ণ আমার নিজের। ওন মানে কি? ওন মানে হচ্ছে নিজের, অর্থাৎ সে যে ঘুমের মধ্যে তার প্রিয়তমাকে অনুভব করছে, অর্থাৎ এখানে কি কবির কল্পনা প্রকাশ পেয়েছে। আসলে ঘুমের মধ্যে আমরা যেটা দেখি সেটাকে আমরা স্বপ্ন বলি, আসলে স্বপ্নই হচ্ছে নিজের এক ধরনের কল্পনা, ইমাজিনেশন। সেই ইমাজিনেশনে কবি নিজেকে তার প্রিয়জনের কাছে অনুভব করে যে সে সারাটাক্ষণ তার প্রিয়জনের সাথে আছে, এবং সে কল্পনার যে পৃথিবী জগৎটা আছে সেই পৃথিবী জগৎটা সম্পূর্ণটাই কি অল ওয়ান্স ওন, তার নিজের জগৎ, তার নিজের পৃথিবী। And then one wakes and where am I, এবং হঠাৎ করে একজন উঠে গেলাম এবং where am I, আমি কোথায়? all alone, আমি একা এবং একা, অর্থাৎ সে কি একাই রয়ে গেল। অর্থাৎ কল্পনার জগৎ থেকে যে যখন বের হয়ে আসে, যখন তার স্বপ্নটা ভেঙে যায়, সে ঘুম থেকে উঠে যায়, সে দেখতে পেল সে কোথায়, সে একাকী বসে আছে, সে একা এবং সারা জীবন একাই রয়ে গেল, তার প্রিয়তমার অভাবে সে থেকে গেল।
তাহলে পরবর্তী 5 লাইন আসলে প্রকাশ পাচ্ছে যে কবি যে ইমাজিনেশন, সে ইমাজিন করে কোথায় চলে গেল, ঘুমের মধ্যে তার প্রিয়তমার কাছে চলে গেল। সেই ইমেজটা বা সেই ইমেজেরিটা এখানে এসেছে, ফুটে উঠেছে যে তার সে কল্পনার মধ্যে স্বপ্নের মাঝে সে তার প্রিয়তমার কাছে চলে গেছে, এবং যখনই ঘুমটা ভেঙে গেল তখনই সে বাস্তব জগতে ফিরে এসে দেখলো সে অল অ্যালোন, সে একাই একা আছে। তাহলে আশা করি আমরা কবিতাটা বুঝতে পারলাম যে এখানে কি কি প্রকাশ পেয়েছে। এখন আমরা কবিতাটা পড়েছি, এখন আমাদের বুঝতে হবে যে আসলে কোন কোন কল্পনা ব্যবহার করা হয়েছে। প্রথম কল্পনা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে যে তার যদি দুইটা পাখা থাকতো, সে যদি পাখি হতো, বাট সে কি কখনো পাখি হতে পারবে? পারবে না। তাহলে এইখানে প্রথম দুইটা লাইনে একটা কল্পনা আছে, একটা হোপ আছে, টু বি আ বার্ড, তাই না, একজন পাখি হওয়ার। তাহলে সে কি করতো, তার প্রিয়তমার কাছে উড়ে যেত। এবং পরের অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজেরি, সেটা হচ্ছে যে সে ঘুমের মধ্যে তার প্রিয়তমাকে অনুভব করতে পারছে, এবং তার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে কি সে একা আছে, সে পৃথিবীতে একা, কিন্তু তার যে ওই জগৎটা যেটা সে তৈরি করেছে তার প্রিয়তমার সাথে, সেখানে আর কেউ নেই, সম্পূর্ণ সেটা তার নিজের। তাহলে এখানে সেই কথাগুলোর মাধ্যমে নিজের এবং তার প্রিয়তমার মাঝের দূরত্বটাকে কম করেছে, এবং এই কল্পনার মাধ্যমে সে তার প্রিয়জন যাকে সে হারিয়ে ফেলেছে তার কাছে চলে গিয়েছে। তাহলে আশা করি কল্পনার জিনিসটা আমরা এখানে ধারণা করতে পেরেছি বা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাই। Now read the poem again and write the answers to the following questions. Later check your answer in pairs and groups. আচ্ছা, আমরা একটু এই প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, have you find any imaginary character in the poem? If yes, what is it? অর্থাৎ এই কবিতায় তুমি কি কোনো ইমাজিনারি ক্যারেক্টার পেয়েছো কিনা, বা কাল্পনিক কোনো চরিত্র পেয়েছো কিনা? যদি পেয়ে থাকো তাহলে সেই চরিত্রটা কি? আচ্ছা, তাহলে চলো আমরা একটা অ্যান্সারটা দেখে নিই। খেয়াল করো প্রথম প্রশ্নের উত্তর, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফাউন্ড অ্যান ইমাজিনারি ক্যারেক্টার ইন দিস পোয়েম। আমি এই কবিতার মধ্যে একটা কাল্পনিক চরিত্র খুঁজে পেয়েছি। দ্য ক্যারেক্টার ইজ আ বার্ড। এখানে একটা বার্ডের কথা বলা হচ্ছে, আসলে এখানে কোনো বার্ডের কথা এক্স্যাক্টলি বলা হয়নি। কবি আসলে এখানে বার্ড হতে, পাখি হতে চেয়েছে তার প্রিয় মানুষের কাছে যাওয়ার জন্য। এবং এখানে যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ইফ আই হ্যাড বাট উইংস, অর্থাৎ তার কাছে যদি পাখা থাকতো, ডানা থাকতো, তাহলে সে উড়ে চলে যেত। আচ্ছা, এখানে উইং শব্দটা সিম্বলাইজ করছে ফ্রিডম বা মুক্তি, অর্থাৎ সে হচ্ছে এই জীবন থেকে মুক্তি পেয়ে তার প্রিয় মানুষের কাছে চলে যেতে চায়। এবং দ্য অথর যে লেখক আছে, ওয়ান্টস টু গেট উইংস টু গেট ব্যাক টু হিজ বিলাভেড, এবং সে তার ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য এই পাখাগুলো চাচ্ছে। তাহলে এখানে যে ইমাজিনারি ক্যারেক্টার বা এখানে যে কাল্পনিক চরিত্রটা প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে কবি কল্পনা করছে সে যদি একটা পাখির চরিত্র পেত, পাখি হতে পারতো, তাহলে সে তার প্রিয় মানুষের কাছে ফিরে যেত। তাহলে এখানে ইমাজিনারি ক্যারেক্টার আমরা বার্ড বলতে পারি, অথবা বলতে পারি এখানে উইংসটা দিয়ে ইমাজিনারি ক্যারেক্টারটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওকে, পরের প্রশ্নে যাব। খেয়াল করবে সবাই, পরের প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন। আমাদের এই কবিতাটা পড়ে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কবি তার কল্পনায় কি করতে চাচ্ছে। কবি তার কল্পনায় বা সে তার ঘুমের মধ্যে ফার্স্ট অফ অল সে কল্পনায় একজন পাখি হয়ে সে ওই দেশে চলে যেতে চাচ্ছে তার ভালোবাসার মানুষের কাছে, এবং সে ঘুমের মধ্যে কিন্তু তার পছন্দের মানুষ বা প্রিয় মানুষের সাথে সে কিন্তু হচ্ছে টাইম স্পেন্ড করছে। তাহলে এখানে প্রকাশ পেয়েছে যে কবি কল্পনাতে তার প্রিয় মানুষের সাথে আছে, কিন্তু যখন তার ঘুম ভেঙে যাচ্ছে, যখন সে বাস্তব জগতে ফিরে আসছে, তখন সে আর তার প্রিয় মানুষকে পাচ্ছে না। একটু দেখি আমরা। ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনায়, দ্য পোয়েট ওয়ান্টস টু বি আ ফেদারি বার্ড। পোয়েট বা কবি কি হতে চায়? কবি হচ্ছে একটা ফেদারি বার্ড বা একজন পালকময় পাখি হতে চায়। হি ওয়ান্টস টু হ্যাভ টু লিটল উইংস, সে দুইটা ছোট ছোট পাখা চায়। তাহলে সে তার ইমাজিনারিতে যেটা একদম উল্লেখ করেছে, সে কি চায়? তার ইমাজিনেশনের মাধ্যমে সে একটা পাখি হতে চায়, পালকময় পাখি, এবং সে দুটো পাখনা চায়। এরপরেও যদি তোমরা চাও অ্যান্সারটা আরেকটু বেশি বড় করতে পারো, ব্রড করতে পারো, এই ধারণাটা দিয়ে যে কবি হচ্ছে তার প্রিয় মানুষের কাছে যেতে চাচ্ছে, এখানে সেই লাইনটাও অ্যাড করা যেতে পারে। তারপরের প্রশ্ন দেখি, হোয়াট ডু দ্য ওয়ার্ডস স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম সিম্বলাইজ। অর্থাৎ পোয়েম বা কবিতার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্লিপ ঘুম, আর একটা হচ্ছে ওয়েক। এই দুইটা শব্দ দিয়ে কি প্রকাশ পাচ্ছে? আচ্ছা, স্লিপ শব্দটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে দেখো, স্লিপ বিকামস আ গেটওয়ে allowing the author to bridge the distance between them and their beloved. একটু বোঝার চেষ্টা করো। স্লিপ বা ঘুম হচ্ছে একটা পথ, গেটওয়ে মানে হচ্ছে পথ, বা যেটাকে আমরা রাজপথও বলতে পারি। পথ কিসের পথ? যেইটার মাধ্যমে, যেই রাস্তাটা তৈরি করেছে একটা ব্রিজ, একটা সেতু। কিসের সেতু? একটা সেতু বন্ধন
তার এবং তার ভালোবাসার মানুষের মাঝে দূরত্বটাকে কমিয়েছে। তাহলে এখানে ঘুম আসলে হচ্ছে একটা গেটওয়ে, যেটা অথরের এবং তার ভালোবাসার মানুষের মাঝে একটা ব্রিজ তৈরি করেছে। ঠিক আছে, ওকে। আর ওয়েক, ওয়েক শব্দটা ইন দ্য পোয়েম সিম্বলাইজেস দ্যাট হি ইজ ব্যাক ইনটু দ্য রিয়েলিটি অফ বিং অ্যালোন, যে সে ঘুম থেকে উঠে গিয়েছে এবং সে রিয়েলিটি বা বাস্তব জগতে ফিরে এসেছে। এবং সেই বাস্তব জগৎটা কি? অফ বিং অল অ্যালোন, যে সে একদম একা, তার কেউ নেই, এই বাস্তব জগতে সে ফিরে এসেছে। তাই ওয়েক শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছি। পরের প্রশ্নটা দেখি। Do you think the use of imagery helps the readers to understand the poet's imagination? তুমি কি মনে করো ইমেজারির মাধ্যমে রিডার কি করতে পারবে? পাঠক হচ্ছে পোয়েটস ইমাজিনেশন বা পোয়েট বা কবির চিন্তাধারাকে সাহায্য করতে পারবে। একটু ভালো মতো বুঝি যে ইমেজারি বলতে আমরা যেই কল্পনাগুলো দেখেছি, কল্পনার দৃশ্যগুলো দেখেছি, এই কল্পনার দৃশ্যগুলো ইমেজারি কি জিনিস সেটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা আলোচনা আছে, সেখানে আমরা আরো ভালো মতো জানতে পারবো। রিডার্স পাঠককে সাহায্য করবে ইমেজারিগুলো টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, অর্থাৎ এই যে ইমেজারিগুলো দেওয়া হয়েছে যেমন বার্ড, উইংস, ফেদারি বার্ড, এইগুলোর মাধ্যমে কি পাঠক যে পড়ছে সে কি কবির কল্পনাগুলোকে আরো ভালো মতো বুঝতে পারবে কিনা? অবশ্যই ভালো মতো বুঝতে পারবে। কিভাবে? দেখো, ইমেজারি ইন পোয়েট্রি হেল্পস দ্য রিডার ক্লিয়ারলি এক্সপিরিয়েন্স হোয়াট ইজ হ্যাপেনিং থ্রু দ্য সেন্স অফ টাচ, টেস্ট, স্মেল, সাউন্ড, সাইট অ্যান্ড দ্য সিক্সথ সেন্স। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে একটু দেখো। ইমেজারি যেটা কবিতার মধ্যে থাকে সেটা কি করে? পাঠককে সাহায্য করে বুঝতে বা অনুভব করতে যে আসলে কি হচ্ছে, এবং সেটার জন্য ব্যবহার করতে হয় অনুভূতি। কি ধরনের অনুভূতি? সেন্সেস অফ টাচ, অর্থাৎ ছুঁয়ে দেখা, টেস্ট স্বাদ নেয়া, স্মেল ঘ্রাণ নেয়া, সাউন্ড শব্দ, সাইট দৃশ্য, অ্যান্ড সিক্স সেন্স এবং আমাদের যে ষষ্ঠ অনুভূতি আছে, ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেই ষষ্ঠ ইন্দ্রিয়, এই 6টা ইন্দ্রিয় ব্যবহার করে আমরা বুঝতে পারি আসলে। অ্যান্ড উই মাইট কল দ্য ইমাজিনেশন, এবং এটাকে আমরা কি বলি? ইমাজিনেশন বলি বা কল্পনা বলে থাকি। কানেক্টিং উইথ দিস সেন্সেস ক্যান অলসো লিড টু দ্য অডিয়েন্স এমপ্যাথাইজিং উইথ দ্য পোয়েট, এবং এই শব্দগুলো বা এই ইমাজিনেশনের মাধ্যমে কি হতে পারে? তোমার যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে এগুলোর মাধ্যমে তুমি একটা অডিয়েন্স বা তুমি একজন শ্রোতা তোমার পোয়েট বা কবির সাথে অনেক ভালো মতো যুক্ত হতে পারবা। তোমার কবি কি বলতে চাইছে সেটা তুমি আরো ভালো মতো দেখো, এমপ্যাথাইজিং মানে হচ্ছে কি তোমার মধ্যে তার প্রতি একটা সহানুভূতি চলে আসবে, তুমি সেই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরগুলো। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে কিভাবে ইমেজারি বা ইমাজিনেশনগুলো আমাদের সাহায্য করে থাকে। আচ্ছা, আমরা পরে চলে যাব। পরে দেখো বলা হচ্ছে, read the following images the poet used in the poem in left column and notice how poet used those images in the right column. আচ্ছা, বাম কলামে দেওয়া কবিতায় ব্যবহৃত ইমেজগুলো পড়ো এবং ডান কলামে ওই ইমেজগুলো কিভাবে ব্যবহার করেছেন তা লক্ষ্য করো। এগুলো হচ্ছে ইমেজেস যেগুলো ব্যবহার করা হয়েছে এবং কেন ব্যবহার করা হয়েছে সেটা এই পাশে লেখা আছে। আমরা একটু দেখি। টু লিটল উইংস, এই ইমেজটা দিয়ে আমরা কি প্রকাশ পাচ্ছি? দ্য ইমেজ অফ স্মল ডেলিকেট, স্মল মানে ছোট, ডেলিকেট মানে খুবই সহনশীল বা খুবই হচ্ছে সেন্সিটিভ, যেটাকে বলতে পারি খুবই স্পর্শকাতর, উইংস পাখা বা যেটাকে ডানা বলি। ইভোকিং দ্য আইডিয়া অফ ফ্লাইট অ্যান্ড ফ্রিডম, ইভোকিং মানে জাগ্রত করছে কি? আইডিয়া, পরিকল্পনা বা চিন্তা, কিসের? ফ্লাইট অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ তোমার যে ফ্রিডম আছে সেই ফ্রিডমটাকে জাগ্রত করছে বা যে ফ্লাইট আছে সেটাকে জাগ্রত করছে, অর্থাৎ তুমি কারো কাছে চলে যেতে চাচ্ছ, সেই মুক্তিটা চাচ্ছ, সেইটা এখানে ও তুলে ধরা হয়েছে। পরেরটা, টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, তোমার কাছে আমি উড়ে চলে আসবো আমার প্রিয়তমা। এটা দিয়ে বোঝাচ্ছে আ ভিজুয়াল ইমেজ অফ দ্য স্পিকার ফ্লাইং টুয়ার্ডস দেয়ার বিলাভড ওয়ান, অর্থাৎ এটার মাধ্যমে কি হচ্ছে? সে তার প্রিয়তমা মানুষের কাছে কি হচ্ছে? ফিরে যাচ্ছে, সে তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এমফাসাইজিং দেয়ার লঙ্গিং ফর ফিজিক্যাল ক্লোজনেস, এবং এখানে তাদের একটা ফিজিক্যাল ক্লোজনেস বা একটা তারা শারীরগতভাবে বা শারীরিক দিক থেকে তারা নিজেদের কাছে আসতে পারছে। এমফাসাইজিং মানে গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাহলে বুঝতে পারা গেল যে সে তার প্রিয়জনের কাছে উড়ে যেতে চায় এবং এখানে তাদের যে শারীরিক একটা বাধা নেই বা তারা হচ্ছে দূরে নেই, এই জিনিসটা প্রকাশ পেয়েছে।
3 নম্বরে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, অর্থাৎ এই পৃথিবীটা কি এখন হচ্ছে তার নিজের পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীর একমাত্র মালিক এখন সে। কোন পৃথিবী? ওই যে তার কল্পনার জগৎ, সেটার কথা সে বলছে। এখানে তাহলে কি প্রকাশ পেয়েছে? অ্যান ইমেজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ পার্সোনাল ডোমেইন, অর্থাৎ এটা তার নিজস্ব, পার্সোনাল, ব্যক্তিগত, বিলঙ্গিং সোললি টু দ্য ইন্ডিভিজুয়াল, এবং এটা সোললি মানে কি একদম আত্মিকভাবে নিজের, ইন্ডিভিজুয়াল মানে নিজের পৃথিবী এটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন আমরা এই পরবর্তী 4 নম্বর এবং 5 নম্বরের অ্যান্সারটা নিজেদের লিখতে হবে। নাও ইটস ইয়োর টার্ন টু এক্সপ্লেইন হাউ দ্য পোয়েট ইউজ দ্য ফলোইং টু ইমেজেস টু ডিসক্রাইব দ্য ইমাজিনেশন। দেখো 4 নম্বরে বলা হচ্ছে ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, অর্থাৎ ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই। তাহলে এটাতে কি প্রকাশ পেয়েছে? দেখো, দিস ইমেজ এক্সপ্লেইনস দ্যাট অথর ফ্লাইজ টু হিজ বিলাভেড ওয়েন হি ইজ ইন স্লিপ, অর্থাৎ যখন সে ঘুমাচ্ছে সে তার প্রিয়জনের কাছে যাচ্ছে, অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ হার, এবং সে তার প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে, এবং এখানে কিন্তু তাদের ক্লোজনেসটা প্রকাশ পাচ্ছে। এবং এটা শুধুমাত্রই সে যে ঘুমাচ্ছে এই কল্পনার কারণে হচ্ছে, সে যদি না ঘুমাতো, তার যে প্রিয় মানুষটা তার কাছে নেই, তার থেকে দূরে চলে গিয়েছে, সেটা কিন্তু সে কখনো অনুভব করতে পারতো না। 5 নাম্বারটা দেখি। And then one wakes and where am I all alone, এবং এখানে কি হয়েছে? তার ঘুমটা ভেঙে গিয়েছে, সে ঘুম থেকে জাগ্রত হলো এবং সে ভাবছে where am I, আমি কোথায়? all alone, আমি একা এবং শুধুই একা। এখানে প্রকাশ পেয়েছে যে তার যে ঘুমের মধ্যে কল্পনা, সে কল্পনা থেকে বের হয়ে সে এখন রিয়েলিটি, বাস্তব জগতে চলে এসেছে, এবং বাস্তব জগতে সে বুঝতে পারছে যে তার পাশে কেউ নেই, সে একদম একা। তাহলে this visual image of the speaker explains that when he is awake he is in the reality of the world and away from his dear, বুঝাচ্ছে যে সে যখন স্পিকার বা তার স্পিকার যখন এটা বলছে, তাহলে এখানে প্রকাশ পেয়েছে যে সে awake, ঘুম থেকে উঠে গিয়েছে, and he is in the reality of the world, এবং সে পৃথিবীর বাস্তব জগতে চলে এসেছে, সে পৃথিবীতে চলে এসেছে এবং সে বাস্তবতায় আছে, and away from his dear, এবং সে তার প্রিয় মানুষের থেকে অনেক দূরে। চাইলেও সে কি কাছে যেতে পারবেন না, কারণ তার প্রিয় মানুষ এমন জায়গায় গিয়েছে যেখানে কেউ চাইলেই যেতে পারে না। তাহলে এই হচ্ছে আমাদের ইমেজেস এবং ইমেজেসের এক্সপ্লেনেশন। আশা করি আমরা এটা ভালো মতো বুঝতে পেরেছি। তাহলে আমাদের ফরমোস্ট কাজ হচ্ছে কবিতাটা বোঝার সময় ভালো মতো বুঝতে হবে, তারপর বুঝতে হবে যে আসলে কেন কোন শব্দটা ব্যবহার করা হয়েছে, কোনটা ইমেজারি না, এবং সেটা এক্সপ্লেনেশনটা আইডিয়া রাখতে হবে। এবং আমরা যে কথাগুলো কবিতায় বুঝতে পারিনি, আমরা কিন্তু এই এক্সপ্লেনেশন দেখলে সেটা ভালো মতো বুঝতে পারবো। তাহলে আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আমরা সবাই একটু হলেও উপকৃত হয়েছি। সম্পূর্ণ ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।